শেখ হাসিনার পতিত ফ্যাসিবাদী যারা, তারা ওপেনলি মানুষজনকে ডিক্লেয়ার দিচ্ছে যে মেরে ফেলবো। সরকারের বিরুদ্ধে যখন মানুষ ফুঁসে উঠেছে, তখন তারা সর্বশক্তি নিয়োগ করেছে কিভাবে এই আন্দোলনটাকে দমানো যায়, এবং এই আন্দোলন দমাতে গিয়ে তারা 1000-এর বেশি মানুষ মেরেছে। এমন কোনো শ্রেণী পেশার মানুষ দেখাতে পারবেন না যারা এই আন্দোলনে যোগ দেয়নি। তারা যে একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হবে, এইটা একটা মনে হয় মাঠের বাস্তবতা তৈরি হয়ে গেছিল আরো বহু আগেই। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি খবরের পেছনের খবর অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন এমন একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তার সাংবাদিকতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিউজগুলো তুলে ধরেছেন। তার চেয়েও আরেকটি বড় পরিচয় আমি আপনাদের জানাতে চাই। তিনি বর্তমানে লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সবার পরিচিত আমাদের বিবিসি বাংলার আকবর হোসেন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনি কষ্ট করে এসেছেন। আকবর ভাই, আপনি সাংবাদিকতার পাশাপাশি সবসময় আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে দেশ এবং দেশের মানুষ, এটি ছিল আপনার ভাবনার বিষয়, এবং আপনি যখনই অন্যায়, অবিচার বা নানা ধরনের অসঙ্গতি আমরা দেখেছি, আপনি সবসময় সেটির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 5 আগস্টের পর বর্তমান যে অবস্থা দেশের, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 5 আগস্ট বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে, এটা কোনো স্বাভাবিক পরিবর্তন ছিল না। প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়নি, কিংবা এমন হয়নি যে মানুষ বড় আকারে প্রতিবাদ করেছে, আওয়ামী লীগ সরকার ভেবেছে যে না, জনদাবির মুখে আমরা পদত্যাগ করব, আমরা চলে যাব। সেটাও হয়নি। এখানে কি ঘটেছে? এখানে হচ্ছে যে সরকারের বিরুদ্ধে যখন মানুষ ফুঁসে উঠেছে একটা দাবিকে কেন্দ্র করে, তখন তারা সর্বশক্তি নিয়োগ করেছে কিভাবে এই আন্দোলনটাকে দমানো যায়, এবং এই আন্দোলন দমাতে গিয়ে তারা 1000-এর বেশি মানুষ মেরেছে, কয়েক হাজার মানুষ গুরুতর আহত হয়েছে। এবং আপনি দেখেছেন যে রাষ্ট্রযন্ত্রের এমন কোনো জায়গা, এমন কোনো শক্তি নাই যেটা প্রয়োগ করা হয়নি। সো এরকম রক্তাক্ত অভ্যুত্থান, গণ অভ্যুত্থান আপনি পৃথিবীর ইতিহাসে কিন্তু অনেক কম দেখবেন। আপনি বিভিন্ন অনেক দেশে সিভিল ওয়ার দেখবেন, যেখানে এক পক্ষ আরেক পক্ষকে মেরেছে, সেটার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, যেখানে ওই দেশের মানুষ তার সরকারের দ্বারা নির্বিচারে গুলির শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত সেই সরকারটা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এরকম উদাহরণ কিন্তু কম। বাংলাদেশে ওটাই ঘটেছে। সুতরাং এই গণ অভ্যুত্থান আমি মনে করি যে বাংলাদেশের তরুণদের একটা আকাঙ্ক্ষা। সব শ্রেণী পেশার মানুষ এখানে ছিল, মানে আপনি এমন কোনো শ্রেণী পেশার মানুষ দেখাতে পারবেন না যারা এই আন্দোলনে যোগ দেয়নি, শুধু কিছু সুবিধাভোগী মানুষ ছাড়া। সুতরাং আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান হচ্ছে একটা নতুন বাংলাদেশের পদধ্বনি আমরা তখন শুনতে পেয়েছিলাম। আমি এই বিষয়টাকে ওভাবেই দেখি। নতুন বাংলাদেশের কথা আপনি বললেন, তো এই নতুন বাংলাদেশের পথে আমরা কি সঠিক পথে এগোচ্ছি বলে আপনি মনে করছেন? এটা আসলে যেটা বললাম যে পরিবর্তনটা যেহেতু স্বাভাবিক হয়নি, সুতরাং এই বিষয়ে একটা ধরেন কনক্লুশনে জাম্প করা এখনই খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে এই সরকার এসেছে, এবং এই সরকার যখন গঠিত হয়েছে, আমরা যতটুকু জেনেছি, আপনিও সাংবাদিকতা করেন, আমিও তখন সাংবাদিকতা করতাম, যে একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিতর দিয়েই কিন্তু এই সরকারটা এসেছে, এটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এসেছে। এবং এই সরকারকে বর্তমানে যেসব রাজনৈতিক দল আছে সবাই কিন্তু আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। সমালোচনা হচ্ছে, আপনি তো একটা সরকারের সমালোচনা করবেনই, সরকারের সমালোচনা আপনাকে করতে হবে। কি করতে হবে? কারণ সরকারকে আপনার অ্যাকাউন্টেবল করতে হবে। কিন্তু আপনি যদি পলিটিক্যাল সাপোর্টটা দেখেন, তাহলে বিএনপি, জামায়াতে ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ তো আর মাঠে নাই, দেশে নাই, তারা চলে গেছে, সবাই কিন্তু তাদেরকে একটা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল এবং দিচ্ছে। সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে আমরা সামনের দিকে যেদিকে যাব, আমাদের টার্গেটটা তো হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সহনশীল, উদারপন্থী বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এবং সেদিকে যে যাত্রা, এটা আমি মনে করি যে আমরা সবাই মিলে এটা করতে পারবো। এটা কারণ এটাই আমাদের সামনে একমাত্র বিকল্প, এর বাইরে আর কোনো বিকল্প নেই। জি, খুবই চমৎকার বলেছেন। আরেকটু প্রশ্ন করতে চাই, মানে আপনার কি কখনো মনে হয়েছিল যে এরকম কোনো একটা গণ অভ্যুত্থান ঘটবে? মানে অনেকেই ধরে নিচ্ছিলেন যে এই সরকার মানে আরও দীর্ঘকাল থাকবে। আপনার কি কখনো এরকম মনে হচ্ছিল সাংবাদিকতার জায়গা থেকে আপনার? দেখুন, এই
এই সরকার, মানে আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, যে তারা যে একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হবে, এইটা একটা মনে হয় মাঠের বাস্তবতা তৈরি হয়ে গেছিল আরো বহু আগেই, কিন্তু সেটা বাস্তবায়নটা হচ্ছিল না। যেমন এরকম একটা আশঙ্কা আমরা দেখেছিলাম যে 2014 সালের নির্বাচনের পর থেকেই কিন্তু শুরু হয়েছিল, কিংবা তার আগে থেকে, যে কোনো সময় এই সরকার একটা মানে আওয়ামী লীগ সরকার একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হবে। 2018 সালের পরে সেই সম্ভাবনাটা, যেখানে তারা রাতের ভোট বলে যেটা অনেকেই বর্ণনা করেন, ভোটটা আসলে রাতেই হয়েছিল, ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছিল, তখন কিন্তু আর কারো মনে সন্দেহ ছিল না যে অভ্যুত্থান যে হবেই। কিন্তু যেটা নিয়ে আমরা হয়তো ভাবছিলাম যে এটা হতে কতদিন লাগবে, এটা কি এই বছর হবে নাকি ওই বছর হবে, যেভাবে বাংলাদেশ যাচ্ছিল। সুতরাং একটা গণ অভ্যুত্থান হবে এটা নিয়ে কোনো সংশয় ছিল না, কিন্তু সময়টা কখন, জি, এইটা ছিল সবচেয়ে বড় বিষয়। জুলাই বিপ্লবে এমন কিছু কি আপনার নজরে এসেছে যেটি আমরা এখনো কোনো গণমাধ্যমে দেখিনি? এরকম অনেক ধরনের ঘটনা ঘটেছে, এমন কোনো কিছু আছে যেটা অপ্রকাশিত কিংবা আপনি আমাদের নতুন করে জানাবেন? দেখুন, জুলাই বিপ্লবের অনেক ঘটনাই আমার মনে হয়, আমরা যারা সাংবাদিকতা করেছি, আপনি, আমি বা আরও অনেকেই, আমার ধারণা বাস্তবে যা ঘটেছে আমরা হয়তো তার অর্ধেক জানি কিংবা তার চেয়ে কমই জানি। কারণ আপনি জানেন যে বাংলাদেশে 10 দিন ইন্টারনেট ছিল না। আমাদের যে মেইন সোর্স অফ নিউজ যেগুলো আমরা বলি, সোশ্যাল মিডিয়া বা আমাকে, আপনাকে, অন্যদেরকে, সাংবাদিকদেরকে যারা তাদের নিপীড়নের কথাগুলো পাঠাতো, এটা বন্ধ হয়ে গেছিল। যদিও পরবর্তীতে আমরা কিছু কিছু পেয়েছি ইন্টারনেট ফিরে আসার পরে, কিন্তু এমন অনেক ঘটনা ছিল সেটা আমি দেখেছি যে আসলে এটা আমরা জানতাম না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছিল জুলাই অভ্যুত্থানের সময়, যখন কারফিউ দেওয়া হলো, আমি তখন একটা জিনিস লক্ষ্য করেছি। আমি কিন্তু কারফিউর সময় পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি কারফিউ পাস নিয়ে, মানে সাংবাদিকতার প্রয়োজনে। আমি অন্তত 50-60টির মতো আর্মি চেকপোস্ট পার হয়েছি, এবং সেই প্রথম আমি আর্মি চেকপোস্ট পার হওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আমি একটা ভিন্ন ধরনের সেনাবাহিনী দেখছি। কারণ আমার অভিজ্ঞতা আছে, 2007 সালের অভিজ্ঞতাও আছে, তখন এরকমই একটা আর্মি হস্তক্ষেপ করেছিল যখন, এবং তারা রাস্তায় চেকপোস্টে ছিল, তখন ছিল একটা আগ্রাসী ভূমিকা। কিন্তু এই প্রথম আমি দেখলাম যখন কারফিউ জারি করা হলো, যে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং যারা সৈনিকরা, তারা মানুষের সঙ্গে মিশে গিয়েছিল এবং মানুষকে তারা রাস্তাঘাটে প্রপার রেসপেক্ট দিচ্ছিল। একটা চেকপোস্ট গিয়ে পার হতে গিয়ে কেউ হয়রানির শিকার হচ্ছিল না। সো তখন আমি বুঝতে পারলাম যে আসলে সেনাবাহিনী আসলে জনগণের পক্ষেই থাকবে এন্ড অফ দ্য ডে, আপনি যতই ম্যানিপুলেট করার চেষ্টা করেন। এই ধারণাটা আমার কাছে তখন থেকেই তৈরি হয়েছিল, এবং আলটিমেটলি 3 তারিখ 4 তারিখে এসে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় সেনা সদস্যরা তৎকালীন বিক্ষোভরত ছাত্রদের কিভাবে প্রোটেক্ট করেছে ছাত্রলীগ যুবলীগের হাত থেকে। এবং 4 তারিখে যদি সেনা সদস্যরা ছাত্রলীগ যুবলীগের হাত থেকে আমাদের স্টুডেন্টদেরকে রক্ষা না করতেন, ওই দিন বাংলাদেশে অন্তত 5-7 হাজার লোক মারা যেত। আমি যেখানে থাকি ঢাকায় মিরপুরে, সেটা তো একটা আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। আমি সেখানে নিজে দেখেছি যে সেনা সদস্যরা কিভাবে ছাত্রদেরকে, সাধারণ মানুষকে আগলে রেখেছিল। একবার আরেকটা প্রশ্ন করতে চাই, আমরা সাম্প্রতিক সময় কয়েকদিন ধরে দেখলাম ধানমন্ডি 32 কেন্দ্রিক একটা আন্দোলন হলো বুলডোজার দিয়ে, এরপরে এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লো। এই বিষয়গুলো কি দেশের জন্য কোনো ক্ষতি বয়ে আনবে কিনা, বা কি হওয়া উচিত আপনি মনে করেন? এটাকে আমি দুইটা ভাবে বিশ্লেষণ করতে চাই। এটার দুটো দিক আছে। প্রথমত একটা দিক হচ্ছে যে ধরেন আমরা কেউই চাই না যে একটা দেশের মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি হোক, আমরা কেউই এটা চাইবো না। এটা হচ্ছে একটা দিক। আবার আরেকটা দিক হচ্ছে যারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তারা কারা? তারা হচ্ছে শেখ হাসিনার পতিত ফ্যাসিবাদী যারা, তারা ওপেনলি মানুষজনকে ডিক্লেয়ার দিচ্ছে যে মেরে ফেলবো, দেখে নেব, এই ধরনের কথা তারা 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার আগে কিন্তু সারাদিন এবং তার আগেও তারা বলেছে। এবং আওয়ামী লীগের লোকজন নানাভাবে তারা অ্যাক্টিভ হয়েছে। এবং আপনি দেখলেন যে এখানে কিন্তু যে বিষয়টা আছে, যে আমি যেটা বলছি যে আমরা চাইবো যে আমাদের একটা স্থিতিশীল বাংলাদেশ থাকুক, কিন্তু যদি কোনো অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা হয়, এখানে তো মানুষজন ঐক্যবদ্ধ হয়ে যাবে। আপনি এই জনতাকে, ঐক্যবদ্ধ জনতাকে আপনি ঠেকাবেন কি করে? অনেকে হয়তো বলছে
সোকল মব একটা শব্দ আজকাল বেশ চালু হয়েছে, যে যেটা মব। এখন মব কি আর গণ অভ্যুত্থান কি, গণজাগরণ কি? তাহলে তো আপনি সব কিছুকে তো মব বলে দেওয়া যাবে না। সেদিন ধানমন্ডি 32 নম্বরে প্রায় 15-20 হাজারের মতো মানুষ জড়ো হয়েছিল, আপনিও দেখেছেন। তো এটা হচ্ছে একটা দিক, যে যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমি নিশ্চিত যে এটা কেউই চায় নাই যে এইভাবে জিনিসটা হোক, কিন্তু এটার সূত্রপাতটা কোথায়, কেন এটা শুরু হলো, সেটাও কিন্তু রিয়েলাইজ করতে হবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা এখন আসলে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যা হওয়ার হয়ে গেছে, এখন সরকার টেক ওভার করেছে, সরকারি বিষয়টা দেখবে, এবং এই যে অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু হয়েছে, আমি মনে করি যে এটা শুরু হয়েছে, সামনের দিকে এগুলো এটা আগাক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এবং আমার কাছে মনে হয় যে এখন আমরা আর হানাহানি মারামারি করে আমরা নতুন কিছুই আমরা অর্জন করতে পারবো না। আমরা যে যা কিছু অর্জন করার প্রথম ধাপ আমরা অর্জন করেছি, গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো, একটা ফ্যাসিবাদী অবস্থা থেকে বেরিয়ে আসার। এখন আমাদের করতে হবে রাষ্ট্র গঠন। এখন আমাদের তরুণদেরকে করতে হবে যে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয়, আমরা যে ধরনের রাষ্ট্রের আকাঙ্ক্ষা করেছি সেখানে কোন কোন বিষয়গুলো আমাদের তৈরি করতে হবে, ওইদিকে আমাদের নজর দিতে হবে। এবং আমরা যদি একটা মেধাভিত্তিক গণতান্ত্রিক, আমি আবারও বলছি উদারপন্থী একটা স্থিতিশীল বাংলাদেশ তৈরি করতে না পারি, তাহলে আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই, এটাই আমাদের করতে হবে। জি, একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিনের মধ্যে নরেন্দ্র মোদী, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যাবেন। এই সাক্ষাতের পরে আমেরিকান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা জানি যে খুব একটা পরিবর্তন আসে না সাধারণত, কিন্তু তারপরও এই সাক্ষাতের পরে বাংলাদেশের উপরে বাড়তি কোনো চাপ তৈরি করতে পারে কিনা, কি মনে করছেন আপনি? দেখুন, এখানে অনেকেই আমেরিকার ভূমিকা, ভারতের ভূমিকা ইত্যাদি নিয়ে বিশ্লেষণ করেন। ডেফিনেটলি ভারত চাইবে যে তারা আমেরিকাকে ব্যবহার করে নানাভাবে তাদেরকে বাংলাদেশের এগেনস্টে কিছু করানো যায় কিনা। বাংলাদেশের এগেনস্টে বলতে এটাই যে তারা তো আসলে শেখ হাসিনাকে রিহ্যাবিলিট করতে চায় বাংলাদেশে। আমি কার কথা বলছি? ভারতের কথা বলছি। সেক্ষেত্রে তারা জানে যে বাংলাদেশে এই মুহূর্তে সেই বাস্তবতা নেই, সুতরাং তারা হয়তো আমেরিকাকে ব্যবহার করতে চাইবে কিনা এরকম সংশয় অনেকের মধ্যে আছে। এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি অলরেডি বলেওছেন যে হয়তো বাংলাদেশ প্রসঙ্গ সেখানে আলোচনা আসবে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখন কি আছে, এদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এদেশের মানুষের মেন্টালিটি কি, এদেশের মানুষ কি চাচ্ছে, এটা আন্তর্জাতিক মহল আমার মনে হয় তারা অ্যাওয়্যার। এবং আমি আবারও বলছি, আমরা যদি আমাদের দেশে একটা স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ, একটা লিবারেল বাংলাদেশ আমরা করতে পারি, পুরো বিশ্বে চাওয়াটা কি, তারা তো এগুলোই চাইবে। তো সেটা যদি আমরাই করতে পারি, এখানে তো আর বাড়তি চাওয়ার এখানে আর কিছু নাই। আমি বিষয়টাকে ওভাবেই দেখি। ভাই, আরেকটা বিষয়, গত সরকারের সময় লুটপাটের একটা মহোৎসব ছিল সারা দেশে, এক ধরনের অলিগার্ক তারা তৈরি করেছিল। আপনার একটা ফেসবুক পোস্টে আপনি বলেছিলেন ভাষান্তরের অভিজ্ঞতা, ওইটা যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলেন। হ্যাঁ, সেটা একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা ছিল। ইন্টারেস্টিং বলতে, ভাষান্তরে প্রথম যখন রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়, মূলত ওটা নিয়ে আপনি জানেন যেটা তীব্র বিরোধিতা ছিল অনেকের, জাতিসংঘের দিক থেকেও অনেকে বলছিল যে এত একটা দ্বীপে যেটা সেফ না, ওখানে রোহিঙ্গাদের নিয়ে যাওয়াটা ঠিক হবে না। বাট তখন আওয়ামী লীগ সরকার এটাকে একটা পছন্দ, মানে তারা মনে করেছে যে এটা করা উচিত, এবং সেখানে অবকাঠামো তৈরি করা হয়েছিল রিফিউজিদের রাখার জন্য। তো সেখানে অনেক সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছিল, ওই টিমে আমিও ছিলাম। এবং সেখানে গিয়ে আমি দেখলাম, যখন জায়গাটা ঘুরে দেখছি, সেখানে দেখি একটা আলিশান বিলাসবহুল বাড়ি। বেশ আপনার এই ধরনের বাড়ি সাধারণত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যেরকম থাকে এই ধরনের বাড়ি আর কি আপনার কাছে মনে হবে। তখন আমি, আমার সঙ্গে যিনি নৌবাহিনীর একজন সদস্য ছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই বাড়িটা কার, এখানে কে থাকে? তখন উনি বললেন যে এখানে তো রোহিঙ্গারা, মানে যদি জাতিসংঘের মহাসচিব আসেন তিনি এখানে থাকতে পারবেন, বা প্রধানমন্ত্রী যদি আসেন উনি এখানে থাকতে পারবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় উনি বললেন যে একটা লেভেল পর্যন্ত আছে, এর নিচের কেউ কর্মকর্তারা আসলে এখানে থাকতে পারবেন না। তা আমি তখন খুব কিউরিয়াস হয়ে উঠলাম। আমি বললাম যে আমরা তো এমন কোনো নজির দেখিনি যে কোনো রেফিউজি ক্যাম্পে গিয়ে জাতিসংঘের মহাসচিব থাকে।
রাত্রি যাপন করে রাত্রি যাপন করে, সেরকম কোনো নজির কিন্তু নয়। কিংবা কোনো দেশের সরকার প্রধান রেফিউজি ক্যাম্পে গিয়ে সেখানে তারা রাত্রি যাপন করে, এরকম নজির কিন্তু আপনি দেখাতে পারবেন না। তারা যায় দিনের বেলা সফর করে তারা চলে আসে, তাদের তো সেখানে রাত্রি যাপন করার কোনো যৌক্তিকতাও নেই, তারা কেন থাকবেন? এবং উনি বলছিলেন যে এখানে প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী যত ফিটিংস সব লাগানো হয়েছে, মানে তৎকালীন শেখ হাসিনার পছন্দ অনুযায়ী। তখন আমি ওনাকে হাসতেছি জিজ্ঞেস করলাম যে প্রধানমন্ত্রী তো পরিবর্তন হয়ে যেতে পারে, তাহলে নতুন প্রধানমন্ত্রী যদি আসে তখন কি হবে? তখন উনি আমাকে হাসতে হাসতে বললেন যে উনি তো 2041 সাল পর্যন্ত থাকবেন মনে হয়, আছেন এরকম একটা। সুতরাং এইটা একটা, এবং আমি খবর পেলাম যে তাদের প্রায় 7 কোটি টাকা বা তার চেয়েও বেশি খরচ করে ওইটা বানানো হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের টাকা কিভাবে অপচয় করা হয়েছে আপনারা দেখেছেন। এছাড়া বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরাখবর এসছে যে বিলাসবহুল রিসোর্ট করা, এইটা হচ্ছে তার একটা প্রাইম এক্সাম্পল আর কি। ভাই, ছাত্ররা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে সম্ভবত এই ফেব্রুয়ারিতেই। কেমন করবে তাদের এই নতুন দল? এটার আসলে খুব সোজা সাপটা উত্তর হচ্ছে সময় এটাকে বলে দিবে কেমন করবে। কারণ আমি মনে করি যে ধরেন সবারই অধিকার আছে একটা রাজনৈতিক দল করার, তারা করতে পারে, তারা তাদের আদর্শ উদ্দেশ্য প্রচার করবে। জনগণ যদি মনে করে যে হ্যাঁ এই আদর্শ উদ্দেশ্যের সঙ্গে আমি একমত, তাহলে তারা ভালো করবে। আর যদি জনগণ যদি মনে না করে বা জনগণকে মোবিলাইজ করাটার, হ্যাঁ, তো এখন সেটা আসলে সময় যত আগাবে এটাকে সময়ের উপরে ছেড়ে দিতে হবে। এটা সম্পর্কে আগে থেকে কোনো কি বলে এটা অনুমান করা, এটা একটু কঠিন বটে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিছু ক্ষেত্রে একটু দূরত্ব দেখছি, আপনি এটাকে কিভাবে দেখেন? আমি অবশ্য ব্যাপারটাকে দূরত্ব হিসেবে দেখি না। দূরত্ব হিসেবে দেখি না এই অর্থে যে একটা বেসিক পয়েন্টে আমরা সবাই একমত, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা এমন একটা সিস্টেম গড়ে তুলতে চাই যেটা আর হয়তো ফ্যাসিবাদী সিস্টেম ওখানে আর ফিরে আসবে না। এটাই তো হচ্ছে মূল কথা। এর মধ্যে হয়তো এটার প্রক্রিয়াটা কি হবে, আমরা কোন পথে হাঁটবো, আমরা কি এ পথে হাঁটবো নাকি বি পথে হাঁটবো, এটা নিয়ে মতভিন্নতা তৈরি হচ্ছে। এবং এটা গণতান্ত্রিক সমাজে এতটুকু মতভিন্নতা হতেই পারে। কারণ আমি সবসময় বলি যে আমরা যে ছোট প্রতিষ্ঠানগুলোতে কাজ করি বা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, আপনারা যখন কোনো নিউজের বিষয়ে ডিসকাস করেন সবাই কিন্তু একমত হয় না, কিন্তু দিন শেষে আপনারা একটা ঐক্যমত্যে পৌঁছান আপনারা সবাই, যে না আমাদের হয়তো আজকে দিনে এই নিউজগুলো যাওয়া উচিত। আপনি নতুন দায়িত্বে যাচ্ছেন খুব শীঘ্রই, তো এটাকে আপনি কোনো চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন কিনা? দেখুন, আমরা তো সাংবাদিকতা করেছি, সেটা আমি বহু বছর, আমি প্রায় 22 বছর সাংবাদিকতা করলাম। এর মধ্যে একটা প্রতিষ্ঠানেই করেছি 20 বছরের কাছাকাছি, 19 বছর 4 মাস বিবিসিতে। সুতরাং আমাদের ওরিয়েন্টেশনটা একরকম, আর এটা হচ্ছে একটা গভর্নমেন্ট পজিশন। এখানকার কাজের ধরন, এখানকার চিন্তাধারা সেটা হচ্ছে ভিন্ন রকম। বাট আমার কাছে যেটা মনে হয় যে সাংবাদিকতায় যদি খুব ছোটোখাটো কিছু অভিজ্ঞতা অর্জন করে থাকি, তাহলে হয়তো এখানে সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করতে পারি। আমি যেটা বলবো যে অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু করে ফেলা যাবে সেটা না, আমরা অবশ্যই চেষ্টা করতে পারি, অনেস্টলি চেষ্টা করতে পারি আর কি, সেটাই হবে। এবং এই সরকারের মূলত হচ্ছে যে এই সরকার বা এই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা কি, এদেশের তরুণ সমাজ কেন একটা গণ অভ্যুত্থান করলো, আমরা যেটা ডেমোক্রেটিক বাংলাদেশ চাই, আমাদের ভবিষ্যৎ চাওয়াটা কি, আমরা যে যার যার পজিশন থেকে আমরা এই বিষয়গুলোকে পজিটিভলি যদি তুলে ধরতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ আমার কাছে মনে হয়। আপনি খুবই প্যাশন ছিল আপনার সাংবাদিকতায়, আবার কখনো কি সাংবাদিকতায় ফেরার ইচ্ছা আছে কিনা? এটাও আমার মনে হয় যে সময় বলে দিবে। হ্যাঁ, কারণ আপনি জানেন যে এটা খুবই টেম্পোরারি বিষয়। সরকার আমাকে 2 বছরের জন্য একটা কন্ট্রাক্ট দিয়েছে এবং সরকার চাইলে যে কোনো সময় চুক্তি বাতিল করতে পারে, এটা কোনো এটা নিয়মটাই সেরকম। এবং যদি সময়, সুযোগ, পরিবেশ, পরিস্থিতি, আমার মানসিকতা, আমার ইচ্ছা সবকিছু আমাকে ফেভার করে, তাহলে হয়তো আমি আবার সাংবাদিকতায় ফিরে আসব বা হয়তো আসতে পারি। কারণ আমার কাছে মনে হয় যে একবার যারা বহু বছর ধরে সাংবাদিকতা করেছে, সাংবাদিকতা পুরোপুরি ছেড়ে যাওয়া তাদের জন্য খুব কঠিন। যদিও আমি যে দায়িত্বে যাচ্ছি এটার সঙ্গে জার্নালিজমের একটা বড় সংযোগ আছে, কারণ আমার কাজটাই হবে সাংবাদিকদেরকে নিয়ে।
তাদের সঙ্গে আমার ডিল করতে হবে। সো ওইটা একটা স্বস্তির জায়গা, মানে আমি এমন কোনো রোলে যাচ্ছি না যেটা আমার কাছে একেবারে অপরিচিত হবে, নতুন কিছু না। জি, শেষ প্রশ্ন করতে চাই, আপনার আজকের এই স্টুডিও থেকে সবার প্রতি আপনি কোনো আহ্বান জানাবেন কিনা, দেশের মানুষ বা সাংবাদিক গণমাধ্যম সবার প্রতি কোনো আহ্বান থাকবে কিনা আপনার? দেখুন, আহ্বান করার মতো মানে ওই লেভেলের মানুষ আমি না, আমি খুবই ছোট ক্ষুদ্র মানুষ। বাট আমি এগেইন এটা আমি বলতে চাই যে আমি বারবার যেটা বলবি যে এদেশের তরুণরা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা শত শত তরুণ, শত শত মানুষ রাস্তায় জীবন দিয়েছে। তারা গুলিকে তারা তোয়াক্কা করেনি, তারা দ্বিধা করে নাই তাদের নিজের জীবনকে বিলিয়ে দিতে। 5ই অগস্ট আমরা সেটাই দেখেছি, সেটার মাধ্যমে একটা পরিবর্তনের সূচনা হয়েছে। সুতরাং এখন আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটাকে গঠন করতে হবে এবং আমাদের স্থিতিশীলতা আনতে হবে। আমরা যদি স্থিতিশীলতা আনতে না পারি, আমরা যদি ডেমোক্রেটিক প্রসেস আনতে না পারি, তাহলে আমরা 5 অগস্ট যেই পরিবর্তনটা আমরা দেখেছি সেই পরিবর্তনটা আমাদের দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে অনেকে আশঙ্কা করেন। আমি খুবই আশাবাদী যে সবার মধ্যে ইউনিটিটা যাতে থাকে এবং সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো নেই, আমি যেটা বলছি আওয়ামী লীগ নিজেই উচ্ছেদ হয়ে গেছে। সুতরাং এখন যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে এবং এদেশের মানুষ আছে, সবার মধ্যে যেন আমরা যেন পরস্পরকে বুঝি, একজনের আকাঙ্ক্ষাটা কি, জনগণের আকাঙ্ক্ষাটা কি, এবং সেই অনুযায়ী যেন আমরা ইউনিটিটা ধরে রাখতে পারি, এটাই হচ্ছে আমার মূল চাওয়া। জি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি দর্শক, যে আশাবাদ তিনি ব্যক্ত করলেন সবশেষে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন পথে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশাকে রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।